আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুষার রিপোর্টের পক্ষ থেকে তোমাদেরকে পদার্থ বিজ্ঞানের আরো একটি ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসটি তোমাদের জন্য করতে যাচ্ছি আলোর প্রতিফলন নিয়ে। আলোর প্রতিফলন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটার কিছু বেসিক কনসেপ্ট আছে, এগুলো আগে তোমার ক্লিয়ার হতে হবে। আলোর প্রতিফলনের যে ব্যাপারটা, সেটা আমরা যদি চিত্র অঙ্কন করতে যাই, সেক্ষেত্রে আমাদের কিছু টার্ম আছে, এগুলোর সাথে পরিচিত হতে হবে। তো আসো আজকে আমরা আলোর প্রতিফলনের কিছু বেসিক টার্ম নিয়ে তোমাদের সাথে কথা বলি। আলোর প্রতিফলন। প্রতিফলন বলতে আমরা কি বুঝি? প্রতিফলন মানে হচ্ছে কোনো একটা জিনিস, মানে কোনো আলো, এটা যদি সরল পথে গমন করার পরে প্রতিফলক পৃষ্ঠে বাধা খেয়ে ফিরে আসে, তাহলে সেটা হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে আমাদের এটা যদি কোনো একটা দর্পণ হয়, আর দর্পণের পিছনে যদি পাড়া লাগানো থাকে, সেক্ষেত্রে আলোক উৎস থেকে আলো যাওয়ার পরে এটা এই প্রতিফলক পৃষ্ঠে বাধা খেয়ে আবার এখানে ফিরে আসবে। সেক্ষেত্রে এই জিনিস দুটাই হচ্ছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন আমাদের এই অধ্যায়ের মধ্যে, নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের মধ্যে চিত্র আঁকা নিয়ে কিছু কনফিউশন কাজ করে, সেগুলা একটু খেয়াল করো। আমাদের এখানে দর্পণের যে কথাগুলা বলা হয়েছে, দর্পণ দুই প্রকার। এক, গোলীয় দর্পণ। দুই, সমতল দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে অবতল দর্পণ, আর হচ্ছে উত্তল দর্পণ। আজকে আমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণের চিত্র আঁকার কৌশল শিখব। তাহলে আমাদের অবতল দর্পণটা কিরকম? আমি যদি এমন কোন দর্পণ অঙ্কন করি যে দর্পণটা উপরের পৃষ্ঠে পাড়া লাগানো থাকবে, তার মানে আমি ভিতরের পৃষ্ঠ দিয়ে দেখতে পাবো, সেক্ষেত্রে এটা হচ্ছে অবতল দর্পণ। আর আমার দর্পণটা যদি এমন থাকে যে তার ভিতরের পৃষ্ঠে পাড়া লাগানো আছে, আমি এখন তার বাইরের পৃষ্ঠ দিয়ে দেখতে পাবো, তখন সেটা হচ্ছে আমার জন্য উত্তল দর্পণ। একটা চামচ যদি আমি চিন্তা করি, তাহলে চামচের বাইরের যে পার্ট সেটা হচ্ছে আমার উত্তম, চামচের ভিতরের যে পার্ট সেটা হচ্ছে অবতল। আচ্ছা, এখন অবতল দর্পণের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের আগে বুঝতে হবে। কোনগুলো? খেয়াল করো। গোলীয় দর্পণটা হচ্ছে একটা গোলকের, মনে করো, খণ্ডিতাংশ। আমি যদি এই গোলকটাকে সম্পূর্ণ করি, তাহলে এই গোলকটার অবশ্যই একটা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রকে আমরা বলবো হচ্ছে সি। তাহলে সি হচ্ছে কেন্দ্র। অবতল দর্পণের ক্ষেত্রে দর্পণের সবচেয়ে নিচু অংশটা, আর উত্তল দর্পণের ক্ষেত্রে বাইরের দিকে সবচেয়ে যে উঁচু অংশটা, আমরা হাতটাকে যদি এভাবে ধরি, সবচেয়ে উঁচু অংশ হচ্ছে এটা, সবচেয়ে নিচু অংশ হচ্ছে ভিতরের এটা। তাহলে এই সবচেয়ে নিচু অংশ এবং সবচেয়ে উঁচু অংশ যেটা, এটার নাম হচ্ছে পি। পি মানে হচ্ছে মেরু। তোমরা যদি ইংলিশ টার্মের সাথে মিলিয়ে মনে রাখো, তোমাদের জন্য সহজ হবে। কেন্দ্র, তার মানে এটা হচ্ছে সেন্টার। মেরু, এটা হচ্ছে পোল। আমরা যদি এখানে একটা ব্যাস কল্পনা করি, ব্যাস কি? বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী যে যায়, সেটাকে আমরা কি বলি? ব্যাস বলি। তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা প্রধান অক্ষ। কিন্তু যদি আমি কেন্দ্র থেকে পি পর্যন্ত অর্থাৎ ব্যাসার্ধ চিন্তা করি, তাহলে এটা হচ্ছে সিপি। সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এটাকে প্রকাশ করবে হচ্ছে আই দ্বারা। বক্রতা ব্যাসার্ধের ঠিক অর্ধেক জায়গায় এফ।
এফ মানে হচ্ছে প্রধান ফোকাস, তাহলে বিএফ কে আমরা বলবো হচ্ছে ফোকাস দূরত্ব। বিএফটা কি? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এফ হচ্ছে প্রধান ফোকাস, প্রধান ফোকাস থেকে শুরু করে মেরু পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ পিএফ, সেটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব। এটাকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করব। আমরা যখন অঙ্ক করতে যাবো একটা সূত্র পাবো, এফ ইকুয়াল আর বাই টু, অর্থাৎ ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এটা খেয়াল রাখবো আমরা, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমাদের সিপিটা যদি আমাদের বক্রতার ব্যাসার্ধ হয়, তার ঠিক অর্ধেক জায়গায় হবে হচ্ছে প্রধান ফোকাস। তার মানে বিএফটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব, এটা আমার পুরো সিপি এর অর্ধেক। এভাবে দিয়ে দেখবে যে উদ্দীপকের মধ্যে মান আছে, আমাদের মানটা বের করতে হয়। আচ্ছা, প্রধান অক্ষের সমান্তরাল যদি আমি কোনো রেখা কল্পনা করি, তাহলে এটাকে বলবে হচ্ছে গুণ অক্ষ। কি বলবে এটাকে? গুণ অক্ষ। আচ্ছা, মোটামুটি আমরা এই জিনিসগুলো যদি জানতে পারি, তাহলে আমাদের কোন একটা চিত্র অঙ্কন করা সহজ হবে। আচ্ছা, অবতল দর্পণ কিংবা উত্তল দর্পণের ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করো। এখানে বৃত্তটা সম্পূর্ণ হয় হচ্ছে এদিকে, কিন্তু এদিকে যেহেতু পাড়া লাগানো আছে, আমি তো এদিক থেকে দেখবো না। তাহলে আমার কেন্দ্রটা যদি এখানে হয়, পিটা তো এটা, তাহলে এইখান থেকে শুরু করে ঠিক উল্টো দিকে যে মাপটা আসবে, সেটা হচ্ছে আমার উত্তল দর্পণের জন্য মিল হিসাব করবো। এখানের অর্ধেকে যে এফটা আসবে, তার ঠিক উল্টো দিকে ওই মাপটাই হচ্ছে আমার এখানের এফ কল্পনা করতে হবে। আচ্ছা, অবতল দর্পণেরটা আরেকটু খেয়াল করি আমরা চিত্র আঁকার ক্ষেত্রে যে কৌশলটা অ্যাপ্লাই করতে হবে, সেই কৌশলটা একটু খেয়াল করি। আমাদের সৃজনশীলের মধ্যে অবতল দর্পণেরটাই বেশি আসে। এই ক্ষেত্রে আমাদের চিত্র অঙ্কনের কৌশল কি? চিত্র অঙ্কনের কৌশল, আমাদের চিত্র অঙ্কনের কৌশল হবে লক্ষ্যবস্তুর দূরত্ব যোগ প্রতিবিম্বের দূরত্ব ইকুয়াল 6। উদ্দীপকের মধ্যে আমাকে চিত্র দিয়ে, অবতল দর্পণের চিত্র দিয়ে অথবা উত্তল দর্পণের চিত্র দিয়ে লক্ষ্যবস্তুর একটা অবস্থান দেখাবে যে এটা দর্পণ থেকে এত দূরে আছে। এরপরে বলবে যে প্রতিবিম্বের অবস্থান কোথায়, এটা দিয়ে অঙ্ক করতে দিতে পারে। সেক্ষেত্রে আমরা এই কথাটা মনে রেখে কাজ করতে হবে, লক্ষ্যবস্তুর দূরত্ব প্লাস প্রতিবিম্বের দূরত্ব ইকুয়াল 6 হবে। তাহলে সুতরাং আমরা যদি প্রতিবিম্বের দূরত্ব বের করতে চাই, যে এটা দর্পণ থেকে কত দূরে প্রতিবিম্বটা গঠিত হবে, সেক্ষেত্রে আমরা 6 মাইনাস লক্ষ্যবস্তুর দূরত্ব, 6 মাইনাস লক্ষ্যবস্তুর দূরত্ব, এই কথাটা দিয়ে বের করতে পারি। এখন 6 কেন কিংবা কোন মাপটাকে 6 বলবে, এটা একটু খেয়াল করি। আমাদের এটা যদি একটা অবতল দর্পণ হয়ে থাকে, এটা যদি আমার বক্রতার কেন্দ্র হয়, এটা যদি বক্রতার ব্যাসার্ধ হয়, এখানে এটা হবে হচ্ছে ফোকাস দূরত্ব। এই খেয়াল করো, কোন লক্ষ্যবস্তু যদি আমার অসীমে থাকে, এই অসীম হচ্ছে এটা, অসীম অবস্থান হচ্ছে 1 নম্বর অবস্থান। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 সমান সমান হচ্ছে অসীম। কোন বস্তু যদি আমার এখানে চলে আসে, যে অসীমের ভিতরে কিন্তু আমার বক্রতার কেন্দ্রের বাইরে, তাহলে এইটা হচ্ছে আমার 2 নম্বর অবস্থান। তাহলে আমার 2 নম্বর অবস্থান কোথায়? 2 নম্বর অবস্থান হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। এটা আমরা ভালো করে খেয়াল রাখবো।
অসীম ও বক্রতার কেন্দ্র সি এর মাঝে, এটা হচ্ছে আমার দ্বিতীয় অবস্থান। তৃতীয় অবস্থানটা কি? তৃতীয় অবস্থানটা হচ্ছে ঠিক বক্রতার কেন্দ্রে যদি আমার কোনো লক্ষ্যবস্তু থাকে, তাহলে তৃতীয় অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে। বক্রতার কেন্দ্র হচ্ছে আমার তৃতীয় অবস্থান। তাহলে চতুর্থ অবস্থানটা কোথায়? চতুর্থ অবস্থানটা হচ্ছে এফ হচ্ছে প্রধান ফোকাস, সি হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তাহলে সি এবং এফ এর মাঝখানে যদি কোনো একটা বস্তু লক্ষ্যবস্তু থাকে, সেই ক্ষেত্রে এই অবস্থানটা হবে আমার চতুর্থ অবস্থান। তাহলে চতুর্থ অবস্থান হবে কি? বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রকে আমরা প্রকাশ করি সি দ্বারা ও প্রধান ফোকাসের মাঝে। প্রধান ফোকাসের মাঝে। প্রধান ফোকাস কি আমার? প্রধান ফোকাস হচ্ছে এফ। 5 নাম্বার অবস্থান তাহলে কোথায় হবে? 5 নাম্বার অবস্থান হবে হচ্ছে আমার একেবারে প্রধান ফোকাসে। এটা হচ্ছে আমার 5 নাম্বার অবস্থান, প্রধান ফোকাস। বরাবর এফ এ যদি আমার কোনো লক্ষ্যবস্তু থাকে তাহলে বুঝতে হবে সেটা 5 নাম্বার অবস্থানে আছে। তাহলে 6 নাম্বার অবস্থান কোথায়? আমাদের 6 নাম্বার অবস্থান হচ্ছে এফ এবং পি এর মাঝে। তাহলে কোথায় আসলে এটা? প্রধান ফোকাস এবং মেরুর মাঝে। 6 নাম্বার অবস্থান হচ্ছে প্রধান ফোকাস এফ ও মেরু পি এর মাঝে। 6টা অবস্থান আমরা পেয়ে গেলাম। আরেকটা অবস্থান আছে, সেটা হচ্ছে জিরো। জিরো অবস্থানটা কি? জিরো অবস্থানটা হচ্ছে দর্পণের পিছনে। দর্পণের পিছনে। শুধুমাত্র এই অবস্থানে অবতল দর্পণের ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, আর বাকি যে 5টা ক্ষেত্র আছে সেক্ষেত্রে আমাদের বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। অর্থাৎ দর্পণের সামনের দিকেই প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হবে, কিন্তু দর্পণের পিছনে রেখাগুলো টান দিলে মিলিত হবে বলে মনে হয়, কিন্তু আসল কথা হচ্ছে যখন দর্পণের পিছনে হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। এখন এই ক্ষেত্রে তাহলে আমরা এই সূত্র অনুযায়ী যদি ব্যাপারটা ব্যবহার করি, আমার কোনো একটা লক্ষ্যবস্তু যদি এক অবস্থান থাকে তাহলে তার প্রতিবিম্ব গঠিত হবে হচ্ছে 5-এ, কারণ 1 এবং 5 যোগ করলেই কত হয়? 6 হয়। তাহলে আমি যদি 6 মাইনাস লক্ষ্যবস্তুর দূরত্ব যদি 1 দেই, তখন আমি প্রতিবিম্বের দূরত্ব পেয়ে যাবো হচ্ছে দর্পণ থেকে 5 দূরত্বে, অর্থাৎ প্রধান ফোকাসে। আমার লক্ষ্যবস্তু যদি থাকে হচ্ছে 2 নাম্বার অবস্থানে, সেই ক্ষেত্রে আমি 6 থেকে যদি 2 বিয়োগ দেই তাহলে আমার বিয়োগফল আসবে হচ্ছে 4। তার মানে আমার প্রতিবিম্ব পাবো হচ্ছে 4 নাম্বার অবস্থানে। 4 নাম্বার অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্র হবে প্রধান ফোকাসের মাঝে। আমার কোন একটা বস্তু যদি থাকে হচ্ছে 3 নাম্বার অবস্থানে অর্থাৎ বক্রতার কেন্দ্রে, তাহলে আমি এখানে 6 থেকে লক্ষ্যবস্তুর দূরত্বটা বিয়োগ দিব, আমার বিয়োগফল হবে হচ্ছে 3। সেই ক্ষেত্রে আমার প্রতিবিম্বটাও হবে হচ্ছে বক্রতার কেন্দ্রে। এই ক্ষেত্রে আমার কোন একটা বস্তু যদি পি এবং এফ এর মাঝখানে থাকে অর্থাৎ 6 নম্বর অবস্থানে থাকে, সেক্ষেত্রে আমরা যখন প্রতিফলিত রশ্মিগুলো যখন মিলাতে যাব সেক্ষেত্রে আমার এটার বিয়োগফল আসতেছে 0। 0 মানে হচ্ছে আমার ওই প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হবে হচ্ছে দর্পণের পিছনে গিয়ে। তাহলে এই প্রশ্নটা যদি তুমি খেয়াল রাখতে পারো, দেখবে যে তোমার সৃজনশীলের অধিকাংশ জিনিস তোমার সলভ করা হয়ে যাবে। সেক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে ইউ দ্বারা বোঝাবে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, ইউ দ্বারা বোঝাবে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, এবং ভি দ্বারা বোঝাবে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। যাদের অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলনের চিত্র আঁকাটা কঠিন মনে হয়, তারা এই ক্লাসটা একটু ভালো করে দেখো। দেখার পরে তুমি যদি এই জিনিসটা বুঝে যাও, জাস্ট এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করো, তোমার জন্য অন্তত চিত্র আঁকাটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আশা করি আজকের এই ক্লাসটা